এই রোদে মাটিগুলো একদম শক্ত হয়ে গেছে। আর পারছি না। এদিকে প্রচুর রোদ। যাই, একটু তেঁতুল গাছটার নিচে বসে পড়ি। আরে বাহ, এই গাছটায় তো অনেক তেঁতুল। আমি বাড়ি ফেরার সময় এখান থেকে কয়টা তেঁতুল উঠিয়ে নেব। তেঁতুল দেখলে মেয়েটা আমার ভারী খুশি হবে। এরপর শ্যামল তার পুরো জমিতে মাটি খুঁড়লো আর বিকেলবেলা বাড়ি ফেরার সময় সে তেঁতুল গাছে উঠে কয়েকটি তেঁতুল পেড়ে নিল আর বাড়িতে চলে এলো। মা রূপা, কোথায় গেলি রে মা? এই দেখ, আমি তোর জন্য কি নিয়ে এসেছি। আমার জন্য কি নিয়ে এসেছো বাবা, দেখি তো। এই দেখ, আমি তোর জন্য কতগুলো তেঁতুল নিয়ে এসেছি। তুই তো তেঁতুল অনেক পছন্দ করিস। আরে তাই তো, এখানে তো অনেকগুলো তেঁতুল দেখতে পাচ্ছি। দাও বাবা, সবগুলো তেঁতুল আমাকে দাও। তেঁতুল পেয়ে রূপা অনেক খুশি হয়ে গেল। অন্যদিকে সে গাছে থাকতো এক শাকচুন্নি। শাকচুন্নি তার গাছে চলে এলো। এ কি, আমার গাছে তেঁতুল এত কম কম লাগছে কেন? এখানে তো অনেকগুলোই তেঁতুল ছিল। আমার তেঁতুল কে চুরি করলো? কার এত বড় সাহস যে আমার গাছে তেঁতুল চুরি করেছে? তাকে তো শাস্তি পেতেই হবে। আমার এখন ভীষণ ঘুম পাচ্ছে, আমি বরং ঘুমিয়ে নেই। মা রে, আমি তো আজকে বাজার করে নিয়ে আসিনি। বাড়িতে আলু ছাড়া যে আর কিছুই নেই। কি রান্না করব বলতো? বাবা, তুমি বলো আলু ভাজি করো। আলু ভাজি খেতে আমার অনেক ভালো লাগে। ঠিক আছে মা, আমি তাই করছি। এরপর শ্যামল আলু ভাজি রান্না করলো আর রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লো। পরদিন সকালবেলা শ্যামল ঘুম থেকে উঠে রান্না করে ফেললো আর খাবার খেয়ে নিল। মা রূপা, রূপা, এদিকে আয় মা। হ্যাঁ বাবা, বলো। আমি রান্না করে রেখে দিয়েছি, তুই খেয়ে নিস মা। আমি কাজে গেলাম। ঠিক আছে বাবা। আর বাবা, তুমি আজকেও আমার জন্য তেঁতুল নিয়ে আসবে। ঠিক আছে রে মা, নিয়ে আসবো। তুই ঘর থেকে আমাকে তরমুজের বীজগুলো এনে দে তো। এরপর রূপা ঘরে যায় আর তরমুজের বীজগুলো এনে দেয়। আর শ্যামল সেগুলো নিয়ে তার জমিতে যায়। আজ আমাকে এই বীজগুলো রোপণ করতেই হবে। অনেকটা দেরি হয়ে যাচ্ছে। এ কথা বলে শ্যামল সেদিনই তার জমিতে বীজগুলো রোপণ করে দিল। আর বাড়িতে ফিরতে ধরবে তখনই আরে, মেয়েটা তো বলেছিল তেঁতুল নিয়ে যেতে। আর আমার মনেই নেই। যাই, কয়েকটা তেঁতুল পেড়ে নিয়ে যাই। এরপর শ্যামল তেঁতুল গাছের কাছে যায় আর গাছে উঠতে থাকে। আর গাছে শাকচুন্নি বসেছিল, কিন্তু শ্যামল তাকে দেখতে পারছিল না। ও, তাহলে এই বেটা আমার গাছে তেঁতুল চুরি করছে। দাঁড়া, একে এবার দেখাচ্ছি মজা। এসব বলে সেই শাকচুন্নি শ্যামলকে ধাক্কা দিয়ে ফেলে দিল। আহ, ওরে বাপরে! আহ, কি জোরে পড়ে গেলাম। কোমরটা বুঝি আমার ভেঙে গেল। হি 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 হি, এবার বোঝ মজা। দেখলি তো কেমন লাগে? আমার কাছে তেঁতুল চুরি করবি তো এমনই হবে। হি 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 হি। শ্যামল গাছ থেকে পড়ে গিয়ে কোমরে অনেক ব্যথা পেল আর আস্তে আস্তে হেঁটে বাড়িতে ফিরে এলো। কি হলো বাবা, তুমি এভাবে হাঁটছো কেন? কি হয়েছে তোমার? আসো, আগে এখানে বসে পড়ো।
মারে, কোমরটা বুঝি এবার ভেঙেই গেল। আমি যে তেঁতুল গাছ থেকে পড়ে গেছি। কি বলো বাবা, তুমি তেঁতুল গাছ থেকে পড়ে গেছো? আমার জন্যই তোমার এমন অবস্থা হয়েছে। আমি তেঁতুল না খেতে চাইলে তোমার এরকম হতোই না। আরে পাগলি মেয়ে, কি সব বলছিস? এসব বলতে হয় না মা। আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব, তুই দেখে নিস। তাই যেন হয় বাবা। এভাবে অনেক দিন কেটে গেল। শ্যামলের জমিতে অনেক তরমুজ হলো। সেসব তরমুজ শাকচুন্নি দেখতে পেল। আরে বাহ, কতগুলো তরমুজ! ওই বেটা আমার গাছের তেঁতুল খেয়েছিল। এবার আমি ওর জমির সব তরমুজ খেয়ে ফেলবো। হি 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 হি। এই বলে শাকচুন্নি জমিতে নামলো আর এক এক করে তরমুজ খেতে লাগলো। বাবা বাবা, কি স্বাদ! আহা, অনেক মজা! এভাবেই সেই শাকচুন্নি প্রতিদিন একটা দুটো করে তরমুজ খেত। আর একদিন শাকচুন্নি ভাবতে লাগলো, এ কি, আমি তো প্রতিদিন এখানে বসে থাকি আর তরমুজ খাই। ওই বেটাকে তো আর সেদিনের পর থেকে দেখতে পেলাম না। তার জমিতেও আসে না। দেখতেই হচ্ছে ব্যাপারটা। এরপর একদিন সেই শাকচুন্নি গ্রামের ভিতর ঢুকলো আর শ্যামলকে খুঁজতে লাগলো। তখনই সে দেখতে পেল বাহিরে একটি মেয়ে তার বাবার পাশে বসে আছে আর মেয়েটির বাবা শুয়ে আছে। বাবা, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। তুমি যে হাঁটতেই পারছো না। তোমাকে এভাবে দেখতে আমার ভালো লাগছে না বাবা। কি আর করবো রে মা, চিকিৎসার অভাবে যে সুস্থ হতে পারছি না, কেউ যে আমাদের সাহায্যও করছে না। ও, তাহলে এই ব্যাপার! আমার জন্য এই বেচারার কোমরটা ভেঙে গেছে। তাই তো বলি, সে তার জমিতে আসে না কেন? আর আমি কিনা তার সবগুলো ফসল নষ্ট করেছি। না না, এ কাজ আমি একদম ঠিক করিনি। আমাকে এদের সাহায্য করতে হবে। এরপর সেই শাকচুন্নি একটি বুড়ির রূপ ধারণ করে শ্যামলের কাছে আসে। আরে বুড়িমা, কে তুমি? তোর কি হয়েছে? তুই এভাবে শুয়ে আছিস কেন? এরপর শ্যামল তাকে সব ঘটনা বলে দেয়। তখন বুড়ি তাকে এক বোতল তেল দেয়। এই তেল তুই তোর কোমরে প্রতিদিন মালিশ করবি, তাহলে তোর কোমর ঠিক হয়ে যাবে। তোমায় অনেক ধন্যবাদ দিদা, আমাদের সাহায্য করার জন্য। এরপর বুড়িটি চলে যায় আর এবার শাকচুন্নি রূপে ফিরে আসে। আমি এবার এর জমিতে যাব আর জমি ভর্তি তরমুজ দিয়ে দিব। শাকচুন্নি তার কথা মতো শ্যামলের জমিতে যায় আর সেখানে অনেকগুলো তরমুজ দিয়ে দেয়। এভাবে কেটে যায় বেশ কিছুদিন। অন্যদিকে শ্যামল একদম সুস্থ হয়ে যায়। এখন আমি পুরোপুরি সুস্থ। এবার জমিতে গিয়ে দেখে আসি জমির কি অবস্থা। এরপর শ্যামল জমিতে যায় আর গিয়ে দেখে জমিতে অনেক তরমুজ। এতগুলো তরমুজ দেখে শ্যামল অনেক খুশি হয়ে যায়। আহ, আমার জমিতে তো অনেক তরমুজ ধরেছে, এগুলো বিক্রি করে ফেলি। তরমুজ বিক্রি করে শ্যামল অনেক টাকা পায় আর সেই টাকা দিয়ে তারা ভালোভাবে দিন কাটাতে থাকে। কি রে দাদু ভাই, তোর বাবা কোথায় রে? সকাল থেকেই তো দেখতে পাচ্ছি না। জানি না দিদা, আমিও তো দেখতে পাচ্ছি না। কোথায় যে চলে গেল, আমাকেও তো বলে যায়নি। ঠিক আছে, আমি বরং তোদের জন্য রান্না করি।
এই বলে সেই বুড়ি রান্নাঘরে চলে যায়। আর তখনই রমেশ সেখানে চলে আসে। আরে বাবা, তুমি এই সকালবেলা কোথায় গিয়েছিলে? দিদা যে তোমায় খুঁজতেছিল। আরে আমি তো মাছ ধরতে গিয়েছিলাম। আরে দেখ, আজ কতগুলো মাছ পেয়েছি। আরে তাই তো বাবা, তুমি তো অনেকগুলোই মাছ পেয়েছো। যা, এইগুলো মাছ তোর দিদাকে দিয়ে আয়। এরপর রাজু সেই মাছগুলো নিয়ে রান্নাঘরে যায়। আর রাজুর দিদা রান্না করে। তারপর তারা সবাই খাবার খেয়ে নেয়। তখনই গৌরব চলে আসে। আরে রমেশ দাদা, বাড়িতে আছো? হ্যাঁ দাদা, বলুন, আজ হঠাৎ আমার বাড়িতে? কালকে আমার বাড়িতে অনুষ্ঠান আছে। আমার 2 কেজি মাছ লাগবে। তুমি তো প্রতিদিন মাছ বাজারে বিক্রি করো। কালকের মাছগুলো আমায় দিয়ে দিও। ও, এই ব্যাপার দাদা, আপনি কোনো চিন্তা করবেন না। আমি আপনাকে ঠিক সময়ে মাছ দিয়ে আসব। ঠিক আছে, আমি বরং এবার আসি। এরপর গৌরব সেখান থেকে চলে গেল। পরদিন সকালে রমেশ জাল নিয়ে নদীতে গেল আর মাছ ধরতে লাগলো। আর মাছ ধরা শেষ করে সেই মাছগুলো গৌরবের বাড়িতে দিয়ে টাকা নিয়ে এলো। কে রে বাবা, আর কতদিন এভাবে মাছ মারবি? এবার নিজেই একটা পুকুরের মাছ চাষ কর। আরে মা, কি সব বলছো? আমার দ্বারা পুকুরে মাছ চাষ করা সম্ভব নয়। আমি নদী থেকে মাছ ধরে নেই, এই আর সেগুলো বিক্রি করি। এটাই তো অনেক। কি সব কথা বলছিস বাবা? নিজের পুকুরে মাছ চাষ করলে সেগুলো বিক্রি করতে পারবি, তাহলে কষ্ট কম হবে, বুঝলি? আরে তাই তো, মা তো একদম ঠিক কথাই বলেছে। এটা তো আগে ভেবে দেখিনি। আমি বরং পুকুরটা একবার দেখে আসি। এই বলে রমেশ তার পুকুর দেখতে গেল। আরে, আমার পুকুরে তো অনেক পানা। এতগুলো পানা আমি পরিষ্কার করব কি করে? না না, আমি এত কষ্ট করে মাছ চাষ করতে পারবো না। এরপর রমেশ বাড়িতে চলে গেল আর তার মাকে সব কথা বলে দিল। এসব শুনে রমেশের মা বলল, তোকে আর পানা পরিষ্কার করতে হবে না বাবা, তুই সেই পানাগুলোর মধ্যে মাছ ছেড়ে দে, এরপর দেখ কি হয়। ঠিক আছে মা, তুমি যখন এত করে বলছো তাহলে তাই হবে। পরদিন সকালে রমেশ বাজার থেকে কিছু ইলিশ মাছের পোনা নিয়ে আসে আর সেই পুকুরে ছেড়ে দেয়। এবার দেখি ভগবান আমার কপালে কি রেখেছে। যাই, এবার বাড়িতে যাই, অনেক খিদে পেয়ে গেছে। মা, আমায় খেতে দাও তো, অনেক খিদে পেয়েছে যে। আয় বাবা, বস, তোর অপেক্ষায় করছিলাম, সবাই একসাথে খেয়ে নেই। এরপর তারা সবাই খাবার খেয়ে নেয়। রমেশ প্রতিদিন মাছ খেয়ে খাবার দেয় আর আস্তে আস্তে মাছগুলো বড় হয়ে যায়। আর একদিন সকালবেলা কি রে বাবা, অনেক দিন তো হলো, এবার কিছু মাছ তুলে দেখ কেমন হলো। হ্যাঁ মা, ঠিক বলেছ। আমি বরং কালকে মাছগুলো তুলবো, আর মাছ বড় হলে সেগুলো বিক্রি করতে নিয়ে যাব। হ্যাঁ রে বাবা। পরদিন সকালবেলা রমেশ পুকুরে
গিয়ে মাছ তুলতে লাগলো। আর সেই মাছগুলো দেখে রমেশ অবাক হয়ে গেল। আরে এ কি, আমি কি দেখছি? এই কয়দিনে এই ইলিশগুলো এত বড় হয়ে গেছে, এ যে অবিশ্বাস্য ব্যাপার। এই বলে রমেশ সেখানে থাকা মাছগুলো উঠিয়ে নিল আর বাড়িতে নিয়ে এলো। এই দেখো আমার পুকুরের ইলিশ মাছ। এ কি রে বাবা, মাছগুলো তো অনেক বড় হয়েছে। এই কয়দিনে এত বড় হলো কি করে? আমার কি মনে হয় জানো মা, পানাগুলো থাকার কারণেই মাছগুলো এত তাড়াতাড়ি বড় হয়েছে। আর এখন তো ইলিশের অনেক দাম। আমি এগুলো মাছ বিক্রি করে আরো কিছু ইলিশের পোনা নিয়ে আসবো। হ্যাঁ বাবা, তাই কর। এরপর রমেশ ইলিশ মাছগুলো ভালো দামে বিক্রি করলো। আরো কিছু ইলিশের পোনা নিয়ে এলো আর সেগুলো পানা পুকুরে ছেড়ে দিল। আর এভাবে আস্তে আস্তে রমেশের দিন ভালোভাবেই যেতে লাগলো। আরে এই রমেশের কি হলো? এখন দেখি সব সময় বাড়িতেই থাকে, ব্যাপারটা কি? এরপর গোপাল রমেশের উপর নজর রাখতে লাগলো। রমেশ যা যা করতো সব গোপাল দেখতে লাগলো। ও, তাহলে এই ব্যাপার। পানা পুকুরের ইলিশ চাষ করেছে এখন, তাই তো সবসময় বাড়িতেই থাকে। রমেশের এত উন্নতি আমি তো সহ্য করতে পারছি না। এবার আমাকেই কিছু একটা করতে হবে। এই বলে গোপাল বাড়িতে চলে গেল। আর একদিন রাতের বেলা গোপাল রমেশের পানা পুকুরে গেল আর জাল ফেলে মাছ উঠাতে লাগলো। আরে এ কি, একটা মাছও তো উঠলো না, সবগুলো দেখছি পানা। মাছগুলো কোথায় গেল? এই বলে গোপাল বারবার জাল ফেলতে লাগলো, কিন্তু কোনোবারই মাছ উঠলো না। আর গোপাল রাগ করে বাড়িতে ফিরে গেল। পরদিন সকালে রমেশ তার পুকুরে এলো। আরে এ কি, পুকুরের চারদিকে এত পানা জমে আছে কেন? আমার পুকুরে মাছ কেউ চুরি করেছে নাকি? এই কথা বলে রমেশ জাল ফেলে মাছ তুললো। দেখলো পুকুরের মাছ ঠিকঠাক আছে। এরপর রমেশ বাড়িতে চলে গেল আর বলতে লাগলো, আজ রাতে আমায় দেখতেই হবে যে কে আমার পুকুরে এসেছিল। সেদিন রাতের বেলা রমেশ তার পুকুরে উঁকি দিতে লাগলো। আর তখনই দেখলো গোপাল তার পুকুরে জাল ফেলছে। এ ধর ধর, এ গোপাল, তোর সাহস কি করে হলো আমার পানা পুকুরের ইলিশ মাছ চুরি করার? আরে রমেশ যে আমায় দেখে ফেলেছে, এবার কি হবে? রমেশের চেঁচামেচির আওয়াজ শুনে সেখানে সবাই চলে আসে। আর সবাই চুরির ঘটনা জানতে পারে। আর সবাই চুরির দায়ে গোপালকে মারতে থাকে। আমাকে ছেড়ে দাও, আমাকে আর মেরো না। আমারও অনেক বড় ভুল হয়ে গেছে, আমি আর এ কাজ করবো না। এরপর তারা গোপালকে ছেড়ে দেয়। আর রমেশ তার পানা পুকুরে ইলিশ চাষ করে সুখেই দিন কাটাতে থাকে। বাবা, ও বাবা, তুমি এখনো বিছানা থেকে উঠছো না কেন? এ কি, তোমার তো দেখছি অনেক জ্বর এসেছে। আমি তোমার জন্য ঔষধ নিয়ে আসছি। হ্যাঁ রে বাবা, আমায় ডাকছিলি কেন? বাবা, তোমার শরীরে তো অনেক জ্বর। তুমি বরং শুয়ে থাকো, আমি তোমার জন্য ঔষধ নিয়ে আসছি। না রে বাবা, তোকে ওষুধ নিয়ে আসতে হবে না, আমি সুস্থ হয়ে যাব। আমাকে নিয়ে তোকে ভাবতে হবে না। বাবা, তুমি এখন উঠে পড়ো তো, একটু খাবার খেয়ে নাও, তারপর দেখা যাবে। এরপর রতন তার বাবাকে নিয়ে খাবার খেতে বসে আর খাবার খেয়ে নেয়। হ্যাঁ রে বাবা, আমি তাহলে এবার জমিতে গেলাম।
দেখে আসি জমির কি অবস্থা। না না বাবা, আজ আর তোমাকে জমিতে যেতে হবে না, তুমি বরং বাড়িতে থাকো, আমি এবার জমিতে যাব। কিন্তু বাবা, তুই তো জমির কিছুই বুঝিস না, কিভাবে কি করবি? চিন্তা করো না বাবা, আস্তে আস্তেই সবকিছু বুঝতে পারবো। তুমি বাড়িতে থাকো, আমি জমিতে গেলাম। এ কথা বলে রতন জমিতে চলে যায় আর কাজ করতে থাকে। অন্যদিকে লালু নামে এক লোক সেই গ্রামেই বাস করত। তার একটি মেয়ে ছিল, আর লালু ছিল একজন জেলে, মাছ ধরে জীবনযাপন করত। বাবা, তাড়াতাড়ি মাছ ধরতে যাও, বাড়িতে যে রান্না করার মতো কিছুই নেই। হ্যাঁ রে মা, যাচ্ছি, জালটা একটু এনে দে। শিলা তার বাবাকে জাল নিয়ে এসে দিল। আর লালু জাল নিয়ে নদীতে গেল। দেখি আজ কতগুলো মাছ পাই, বেশি মাছ পেলে বাজারে বিক্রি করব, তাহলে ভালোই হবে। এ কথা বলে লালু মাছ ধরতে লাগলো আর কিছু মাছ পেল, আর সেগুলো মাছ নিয়ে বাজারে যেতে লাগলো। আর সেগুলো মাছ বিক্রি করে লালু কিছু বাজার করে বাড়িতে নিয়ে গেল। মা শিলা, এই নে, বাজারগুলো নিয়ে যা। কি ব্যাপার বাবা, তুমি মাছ নিয়ে আসোনি? না রে মা, প্রতিদিন মাছ খেতে একদম ভালো লাগে না, তুই বরং আজ এই সবজিগুলোই রান্না কর। ঠিক আছে বাবা, তাই করছি। এরপর শিলা সেই সবজিগুলো নিয়ে রান্নাঘরে চলে যায়। একদিন তাদের বাড়িতে এক লোক চলে আসে। কি রে লালু, এই লালু, বাড়িতে আছিস? আরে, কে আপনি? আর এভাবে ডাকছেন কেন আমাকে? তোকে আর তোর মেয়েকে এ বাড়ি ছাড়তে হবে, কারণ এ বাড়ি আমার। এ বাড়ি আপনার মানে? কিসব বলছেন আপনি? এ বাড়ি তো আমাদের। না, এ বাড়ি আমার। তোর বউ আমার কাছে অনেক টাকা নিয়েছিল, বলেছিল টাকা ঠিক সময়ে ফেরত দিয়ে দেবে, কিন্তু দেয়নি। কিন্তু আমি তো এ বিষয়ে কিছুই জানি না। হ্যাঁ, এ বিষয়ে তোকে তোর বউ বলেনি, আমাকে বলেছিল আমি যেন তোকে না বলি। কিন্তু এখন তো তোর বউ মারা গেছে, তাই আমাকে তোর কাছে আসতেই হলো। হ্যাঁ বাবা, কাকু একদম ঠিক কথাই বলছে। তুমি অসুস্থ থাকার কারণে মা এই কাকুর কাছে টাকা নিয়েছিল। হ্যাঁ, তোর মেয়ে একদম ঠিক বলেছে, এবার তোরা এই বাড়ি থেকে চলে যা। কিন্তু কাকু, আমরা এখন কোথায় যাব? আমাদের যে যাওয়ার কোনো জায়গা নেই। আপনি আমাদের সাথে এত বড় অন্যায় করবেন না। না না, এখন আর তোদের কোনো কথা শুনতে চাই না। তোদের অনেক সময় দিয়েছিলাম, কিন্তু তোরা কোনো টাকাই ফেরত দিসনি। এখন আর তোদের কোনো সুযোগ দিতে পারবো না, তোরা চলে যা এবার। লালু অনেক কাকুতি মিনতি করতে লাগলো, কিন্তু সেই লোকটি তাদের বাড়ি থেকে বের করে দিল। লালু ও তার মেয়ে সেখান থেকে চলে এলো আর হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে তারা এক জমির পাশে গাছ দেখতে পেল আর সেখানে বসে পড়ল। বাবা, এখন আমরা কোথায় যাব? কোথায় থাকব? আমাদের যে যাওয়ার কোনো জায়গা নেই। হ্যাঁ রে মা, কি যে করব কিছুই তো বুঝতে পারছি না। অভাবের সংসারে যে আরো অভাব পড়ে গেল। হায় ভগবান, আমাদের রক্ষা করো। তখনই সেখানে রতন চলে আসে। সে তার জমির পাশে গোপাল আর শিলাকে দেখতে পারে। আরে, কে আপনারা? আর এখানে কি করছেন? বাবারে, আমরা যে এক অসহায় ব্যক্তি, আমাদের থাকার কোনো জায়গা নেই। এসব আপনি কি বলছেন? থাকার জায়গা নেই মানে? এরপর লালু রতনকে সব কথা খুলে বলে। এসব শুনে রতনের অনেক মায়া হয়। এজন্য রতন, শিলা
ও তার বাবাকে সঙ্গে করে নিজের বাড়িতে নিয়ে আসে। কি রে বাবা, এনারা কারা? বাবা, এর নাম শিলা, আর উনি ওর বাবা। এনাদের থাকার কোনো জায়গা নেই, খুব অভাবে আছে এনারা, তাই আমি এদের নিয়ে এসেছি। কিন্তু বাবা, আমরাই তো অনেক অভাবে আছি। আবার বাবা, এ নিয়ে তুমি কোনো চিন্তা করো না, আমি সব ঠিক করে নেব। দাদা, আপনি কোনো চিন্তা করবেন না, আমাদের শুধু একটু থাকার জায়গা করে দিন, আর আমি অনেক ভালো মাছ ধরতে পারি। আমি না হয় মাছ ধরবো, আপনাদের এতে করে কিছুটা উপকার হবে। আর আমি আপনাদের জন্য রান্না করব। এসব কথা শুনে সবাই খুশি হয়ে গেল। এবার তো আমাদের সংসারটা বেশ ভালোই কাটছে। সবাই একসাথে থাকলে আসলেই অনেক ভালো লাগে। আজকে আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই। আমি আমার ছেলের সাথে তোমার মেয়ের বিয়ে দিতে চাই। এসব আপনি কি বলছেন দাদা? হ্যাঁ, আমি একদম ঠিক কথাই বলছি। জেলের মেয়ের সাথে চাষার ছেলের বিয়ে হবে। আপনি যখন বলছেন, তাহলে আমি এ প্রস্তাবে রাজি। কথা শুনে সবাই অনেক খুশি হয়ে গেল। এরপর তাদের ধুমধাম করে বিয়ে হয়ে যায়। এরপর থেকে তারা সবাই একসাথে মিলেমিশে থাকতে শুরু করে। এভাবে তারা সুখে শান্তিতে দিন কাটায়।